একটা ইন্টারেস্টিং নিউজ, সেটা হচ্ছে থানা পুড়িয়ে দিয়েছি, হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী নেতা ধাওয়া খেয়ে আশ্রয় নিলেন থানায়। দেখেন, শেষ পর্যন্ত কিন্তু থানাতেই আশ্রয় নিতে হলো, আর কোথাও ঠাঁই হলো না। ওই সময় 5ই আগস্টের ঘটনার একটা ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটছে। ওই সময় পুলিশ যেভাবে আচরণ করছে ঠিক আছে, কিন্তু এর বাইরেও উদ্দেশ্যমূলকভাবে পুরো সারা বাংলাদেশে যে ঘটনা রাজধানীতে ঘটেছে, আরো কোথাও কোথাও ঘটেছে, সব জায়গায় ঘটেনি। কিন্তু এই সুযোগ পেয়ে অনেকে থানাগুলোকে অকার্যকর করে দিছে চান্স পেয়ে, এবং তার উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট করা এবং নৈরাজ্য তৈরি করা সারা দেশে, এবং অপরাধকে সংগঠিত করা, যাতে থানা প্রশাসন পুলিশের কোনো ভূমিকা না থাকে। এবং হয়েছেও তাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো গত 18 মাস কেন এখনো পর্যন্ত সেই অবস্থা দাঁড়ায়নি। এবং আন্দোলনের সুযোগ নিয়ে যেমন ঢাকাতে লুটপাট হয়েছে না, লুটপাট হয়েছে তার যেমন দেখেন 32 নম্বরে ইট খুলে খুলে রড কেটে কেটে নিয়ে গেছে। এগুলি কি বৈষম্য বিরোধী? এটা কি আন্দোলন, না এটা লুটপাট? এবং ইউনূস সরকার এগুলিকে প্রশ্রয় দিছে, তার রাগ ক্ষোভ জেদ এগুলি মিটাইছে আর কি। এখন ওনারও দেখেন অবস্থা কি, উনি দায়িত্ব নেয়ার আগে শেখ হাসিনার আমলে যত জনপ্রিয়তা ছিল, আমরা যেভাবে ওনার পক্ষে বলতাম এখন বলতে পারি না, সঙ্গত কারণে। কারণ ওনার যে ক্ষমতা, ওনার যে ক্ষমতায় থাকার এই 18 মাসের মধ্যে 18টা লাইসেন্স নেয়ার এই সমস্ত কর্মকাণ্ড যখন বের হয়ে আসছে, ওনার প্রতি আর কিন্তু শ্রদ্ধা সম্মান থাকছে না। যাই হোক, মানে ধান ভানতে গিয়ে শিবের গীত গিয়ে লাভ নেই। এখন আসল ঘটনায় আসি। এই যে দেখেন, এই মাহাদি হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান, সে এইরকম কথাই বলছিল এবং এটা বেশ আলোচনায় আসছিল। পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছিল। আজকে তার একটা স্ট্যাটাসকে, ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্র দলের কর্মীরা তাকে ধাওয়া দিছে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি হবিগঞ্জ সদর থানায় গিয়ে আশ্রয় নেন। বুধবার দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে। তো ওই যেই থানা পুরাই দেওয়া হইলো, সেই থানায় যে তাকে আশ্রয় নিতে হলো, পুলিশ তাকে আশ্রয় দিল। পুলিশ তার দায়িত্বটা কিন্তু পালন করলো। এর থেকে বোঝা যায় যে আমরা, একটা হলো যে গণঅভ্যুত্থানের সময়ের অনেকগুলো মানে অনাকাঙ্ক্ষিত ঘটে। গণঅভ্যুত্থানটাই তেমন না যে এটা কোনো সাংবিধানিক কোনো ধারা। এটা আবার সংবিধানে না থাকলেও এটার একটা সার্বজনীন একটা স্বীকৃতি আছে, ফলে সেটাও একটা সংবিধানের অংশ হয়ে যায়। কিন্তু লুটপাট, উদ্দেশ্যমূলক যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, আজকে দেখেন তারা অনেকে এখন কিন্তু নাই। তারা পরবর্তী সময়ে থানাকে হুমকি দিছে, থানাকে কব্জা করছে, থানাকে ব্যবহার করে জমি দখল, মানে চাঁদা বাণিজ্য, নানা রকম কর্মকাণ্ড করছে। এখন করতে করতে এমন অবস্থা হয়েছে, যখন এখন বিএনপি, যখন আমি তখনই বলছিলাম যে একটা রাজনৈতিক সরকার তাড়াতাড়ি আসার দরকার। আসলে কিন্তু এই যে মাতব্বরগুলি যেগুলি গজাইছিল 5ই আগস্টকে কেন্দ্র করে, বা তার সুযোগ নিয়ে গণঅভ্যুত্থানের ব্যাপারে জনগণের একটা নির্মল আকাঙ্ক্ষা বা ভালোবাসা, ওটাকে যারা ব্যক্তিগত ক্ষমতা, ব্যক্তিগত সুবিধা নেয়ার হাতিয়ারে পরিণত করছে, তাদের কিন্তু দিন শেষ হয়ে যেত যদি আরো আগে নির্বাচনটা হতো। তো সেটা তো ইউনূস সাহেব মানে চালাকি করতে করতে পরে দেখছে যে না, সামাল দেওয়া যাবে না, পরে সারেন্ডার করছে বিএনপির কাছে, তখন নির্বাচনটা হয়েছে। এখন তারা আশ্রয় নিচ্ছে এখন। এবং দেখেন এখন পরিস্থিতি এমন যে বহু জায়গায় এখন পুলিশ প্রোটেকশন নিতে হয়। নাসরুদ্দিন পাটোয়ারি দেখলাম কোথায় কোন জেলায় গেছে, সামনে দেখি যে পুলিশ মার্চ করতেছে, মনে হচ্ছে যেন কোনো মন্ত্রী মিনিস্টার আসছে। পুলিশের প্রোটেকশন ইউনূসের সময়ও কিন্তু তাদের মানে পুলিশের প্রোটেকশন ছিল। দেখছেন না গোপালগঞ্জে যে ওখানে মানে বিশেষ তারা ঘোষণা দেবে বলে গেছে, পরে ক্যানোপি ওই যে আর্মির ট্যাঙ্কের মধ্যে ঢুকে যে তাদেরকে জায়গা ছাড়তে হয়েছে। আস্তে আস্তে তাদের দিন কিন্তু ফুরায় আসতেছে, কমে আসতেছে। কারণ কি, তারা আন্দোলনটা ছিল সঠিক, কিন্তু আন্দোলনের আকাঙ্ক্ষাটা তারা বাস্তবায়ন করলো, করতে গেল ভিন্নভাবে। তখন দেখা গেল যে না, এটা তো আসলে বিভিন্ন এজেন্ট, এরা, তারা তো অরিজিনাল
তাদের মধ্যে কিচ্ছু নাই, ফাঁপা বেলুন। আস্তে আস্তে কিন্তু বেলুনের বাতাস চলে আসছে, কোনো রকমে যাক তারা একটা রক্ষা হয়েছে। আপনি চিন্তা করেন, এরশাদের 91 এরশাদের পতনের পরেও এরশাদ সাহেব কারাগারে, অনেক নেতা কারাগারে, সেই কারাগারে থেকে এরশাদ সাহেব 5টা আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে। তার দলের 35টা আসন, মানে ব্যাপক চাপের পরেও 35টা আসন নিয়ে বের হয়ে আসতে পারছে, তার মধ্যে রংপুরে জয় জয়কার। আর এত বড় একটা আন্দোলন, এই আন্দোলন তো বাংলাদেশে কেউ দেখেনি। 69-এ হয়েছে, তাও 69-এ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এমন হয়নি যে পাকিস্তান সরকার পদত্যাগ করে চলে গেছে, মুক্তিযুদ্ধ করতে হয়েছে, তারপরে আসছে। আর এইটার এত বড় একটা গণঅভ্যুত্থানের পরও তাদের অবস্থাই নাই, বলতে গেলে নিজস্ব স্বাধীন একক কোনো অবস্থানই নেই। ওই যে যখন আমি এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে স্বাধীনভাবে চলতে পারবো না তখন, এবং যখন নাকি মোটিভ থাকবে অন্য, তখন আমি দাঁড়াইতে পারবো না। বালেন্দ্র শাহ দেখেন নেপালে, কি একজন দেখলাম সেদিন একটা ইয়েতে একটা রিলস দেখলাম, আরে কোথায় বালেন্দ্র শাহ আর কোথায় হলো টোকাই, তুলনা চলে না। কিন্তু তুলনা তো হচ্ছিল, নেপালেও এত বড় মানে অভ্যুত্থান হয়নি। বললাম তো বাংলাদেশেও এরকম মানে এরশাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান হলো, তার মানে ওই রকম মাত্রাই ছিল না। তারপর পতনের পরেও জাতীয় পার্টি কিন্তু 35টা আসন নিছে এবং এরশাদ 5টা আসন নিছে, এবং একক নির্বাচনই করছে তারা। তাদের বহু নেতা কারাগারে ছিল, কিন্তু এরা মুক্ত পরিবেশে থেকেও কিন্তু এই বৈষম্য নাম দিয়ে বা গণঅভ্যুত্থানের নেতা নাম দিয়ে জিততে পারেনি। জামাতের ঘাড়ের উপর ভর করে তাদেরকে জিততে হয়েছে। নেপালে কিন্তু সেই লজ্জা পাইতে হয়নি। বালেন্দ্র শাহর নেতৃত্বে তারা এখন সরকারে, তাদেরকে ওই কোনো দল ধরতে হয়নি, কংগ্রেস বা অন্য নেপালি কংগ্রেস বা অন্য কোনো দল ধরে তাদেরকে মানে ক্ষমতা আসতে হয়নি, তারা নিজের শক্তিতে আসছে। আমাদের এখানে কি হলো? তো আজকে এই কারণে বলছি যে এদেরকে হয় থানায় আশ্রয় নিতে হবে, নাই জামাতের কাছে আশ্রয় নিতে হবে, নাই বিএনপির কাছে আশ্রয় নিতে হবে, এবং আমার তো মনে হয় কোনো একদিন হয়তো আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের কলেজেও আশ্রয় নিতে হবে। এটা কিন্তু সম্ভব। এটি হচ্ছে রাজনীতির ইতিহাস, তাই বলে।